সবাইকে ই লার্নিং চ্যানেলে আবার একবার স্বাগত জানাই। আজকে আমরা বিল অফ এক্সচেঞ্জের 13তম ক্লাস করতে চলেছি। বা বিল অফ এক্সচেঞ্জ 13তম ক্লাস বলবো না, বিল অফ এক্সচেঞ্জ হয়তো একটু ছোট হবে, মানে আমার ঠিক মনে নেই। মানে আজকে আমাদের যে টোটাল ক্লাস সেটা 13তম ক্লাস। বিল অফ এক্সচেঞ্জের থিওরিটিক্যাল পার্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাই চলো শুরু করি আমরা আজকে বিল অফ এক্সচেঞ্জের থিওরিটিক্যাল পার্ট। দেখো, আমরা বিল অফ এক্সচেঞ্জ কাকে বলবো। তো বিল অফ এক্সচেঞ্জ কাকে বলবো জানার জন্য আমরা প্রথমে চলে যাই যে বিল অফ এক্সচেঞ্জের বৈশিষ্ট্যগুলো কি। তারপরে আমরা জানবো যে বিল অফ এক্সচেঞ্জ আহ, কেন আমরা তৈরি করি। তারপরে আমরা আরো বেশ কিছু জায়গা আমরা শিখবো। তো চলো, বিল অফ এক্সচেঞ্জ অবশ্যই কিন্তু লিখিত হতে হবে। অর্থাৎ আমরা সবসময় কিন্তু লিখিত আকারে কিন্তু বিল অফ এক্সচেঞ্জকে দেখতে হবে। এমন নয় যে আমরা অলিখিত অবস্থায় বিল অফ এক্সচেঞ্জকে কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? না, বিল অফ এক্সচেঞ্জ অবশ্যই কিন্তু লিখিত হবে। নেক্সট যদি আমরা ফিচার দেখি, তাহলে দেখবো যে বিল অফ এক্সচেঞ্জে অবশ্যই ডেট মেনশন করা থাকবে। কিরকম? না, কোন দিনে বিলটা কাটা হলো, কবে বিলটা ম্যাচিওর করবে, এই সমস্ত কিছু কিন্তু বিল অফ এক্সচেঞ্জে মেনশন করা থাকবে। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য দেখতে পেলাম। প্রথম বৈশিষ্ট্য কি? না, বিল অফ এক্সচেঞ্জ অবশ্যই লিখিত আকারে থাকবে, এবং বিল অফ এক্সচেঞ্জ অবশ্যই ডেট মেনশন করা থাকবে। আচ্ছা, আমরা তো প্রথম থেকে আমরা জানতে পারছি যে বিল অফ এক্সচেঞ্জে অবশ্যই ডেট সব ঠিক আছে, কিন্তু আমরা এটা কি জানি যে বিল অফ এক্সচেঞ্জে কাকে পেমেন্ট করা হবে সেটাও লেখা থাকবে। হ্যাঁ বন্ধুরা, বিল অফ এক্সচেঞ্জে কাকে পেমেন্ট করা হবে এবং কে বিল কাটছে সমস্ত কিছু কিন্তু বিল অফ এক্সচেঞ্জে কিন্তু মেনশন করা থাকবে। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম। প্রথমত কি? না, রাইটিং। দ্বিতীয়ত, ডেট মাস্ট বি মেনশন। তৃতীয়ত, পার্টি নেম কিন্তু বিল অফ এক্সচেঞ্জে মেনশন করা থাকছে। তাহলে আমরা লিখি, তাহলে আমরা যদি আমরা পয়েন্ট গুলো যদি লিখি, তাহলে আমরা তাহলে প্রথমত আমরা কি বলতে পারি? না, ডেট থাকবে বিল অফ এক্সচেঞ্জের। দ্বিতীয় জিনিস কি থাকবে? না, রাইটিং ফর্মে থাকবে। তৃতীয়ত কি বললাম? কাকে পেমেন্ট করা হচ্ছে, বা বলতে পারো এটা বলতে পারি আমরা অ্যান অর্ডার টু পে সার্টেন সাম অফ মানি। হুম, বা এখানে আগে লিখেছি ডেফিনাইট পার্সনের নাম তো মেনটেন করা থাকে। 4 নম্বর আমরা কি বলতে পারি? না, সার্টেন সাম অফ মানি, মানে কত টাকার বিল কাটা হচ্ছে, তাই না? কত টাকার বিল কাটে, 10,000, 20,000, 20,000, কত টাকা তুমি বিল কাটছো, সেই বিলের অ্যামাউন্ট, সেই যে টাকার অ্যামাউন্টটাও কিন্তু ক্লিয়ারলি মেনশন করা থাকবে। 4 নম্বর, এরকম 5 নম্বর, এরকম কিন্তু কখনোই বলা থাকবে না যে যদি তুমি আমাকে এই সুবিধা দাও তবে তোমাকে আমি টাকা দেব, এইরকম কিন্তু বলা থাকবে না। বলা কি থাকবে? আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন থাকবে না। তুমি আমার কাছ থেকে জিনিস নিয়েছো, টাকা দিতে পারোনি, তাই তোমার উপর বিল ড্র করা হয়েছে, এবং যখন সময় আসবে তখন তুমি আমাকে টাকা পেমেন্ট করবে। অর্থাৎ আনকন্ডিশনাল কিন্তু সবসময় বিল অফ এক্সচেঞ্জ হবে। যদি দেখা যায় কোন রকম কন্ডিশন আরোপ করা হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বিল অফ এক্সচেঞ্জ হিসাবে গণ্য করা হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? আনকন্ডিশনাল। চলো, আমি তোমার উপর একটা বিল ড্র করে দিলাম, এমনি করে দিলাম,
কোনো মান্যতা আছে? কোনো মান্যতা নেই। কখন মান্যতা থাকবে? যখন সেখানে তোমার সই থাকবে, তোমার সিগনেচার যখন থাকবে তখন সেখানে একটা মান্যতা থাকবে। তাহলে মাস্ট বি সাইন। আচ্ছা, সাইন তো হলো। আরে ভাই, আমি সাইন করলাম, তার কি আমি টাকা দিলাম না? যাও, যা পড়া তুমি করো গা। আমি দেখি তুমি কি করতে পারো। কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কখন করতে পারবে? যখন তার উপর একটা লিগাল কোনো স্ট্যাম্প বসবে, অর্থাৎ সরকারি কোনো সিলমোহর বসবে, তখনই তুমি কিছু লিগাল স্টেপ নিতে পারবে। সেই জন্য বিল অফ এক্সচেঞ্জ মাস্ট বি স্ট্যাম্প। আর আরেকটা যেটা বৈশিষ্ট্য, সেটা কি না, 10,000 টাকা তুমি পাও, এই সময় তোমাকে আমি, যখন ম্যাচিওর করার সময় হলো, সেই সময় তোমাকে আমি কি করলাম, তোমাকে আমি আহ এইটুকু একটা বিটকয়েন দিয়ে দিলাম। এইটুকু কেন বললাম, কারণ বিটকয়েন ফ্র্যাকশনে কেনা যায়। হ্যাঁ, অল্প একটু বিটকয়েন হয়তো 10,000 টাকা পাও, তোমাকে হয়তো আমি তাহলে 0.00 বা হয়তো 1/10 পার্ট হয়তো বিটকয়েনে দিয়ে দিলাম না। এইরকম চলবে না। তোমাকে দিতে হবে মাস্ট বি ইন লিগাল কারেন্সি, অর্থাৎ তোমাকে ভারতীয় টাকাতে তোমাকে পেমেন্ট করতে হবে। ওই বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এইসব কিন্তু চলবে না। ঠিক আছে? তাহলে, বা বাংলাদেশি টাকা, আমেরিকান ডলার না, চলবে না। আমেরিকান ডলার হলেও চলবে না। তোমাকে ভারতীয় টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। কারণ কি? কারণ ভারতীয় টাকাই ভারতে একমাত্র লিগাল কারেন্সি। তাহলে মাস্ট বি ইন লিগাল কারেন্সি। ঠিক আছে? তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম বিল অফ এক্সচেঞ্জের। এবার কথা হচ্ছে যে বিলস অফ এক্সচেঞ্জের যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা কোথায় মেনশন করা আছে? কোথায় মেনশন করা আছে? এই বিলস অফ এক্সচেঞ্জের ডেফিনেশনটা মেনশন করা আছে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। এখানে কিন্তু বিলস অফ এক্সচেঞ্জের ডেফিনেশনটা মেনশন করা আছে। তাহলে দেখো, একটা বিল, আমরা এতদিন পর্যন্ত যা অঙ্ক শিখেছি, আমরা কি দেখেছি না, একজন থাকছে ড্রয়ার, আরেকজন থাকছে ড্রয়ি। ড্রয়ার কি করছে না, ড্রয়ের উপর বিল কাটছে, আর ড্রয়ি কি করছে, তার অ্যাকসেপ্টেন্স দিচ্ছে। এরপরে অনেক সময় আমরা কি দেখতে পাই, এই ড্রয়ি আবার কাউকে এন্ডোর্সও করছে, অর্থাৎ এই ড্রয়ার যার কাছে ধারে জিনিস নিচ্ছিল তাকে সেই বিলটা আবার দিয়ে দিচ্ছে। তাই না? তাহলে এখানে আমরা জানতে চাইছি যে এই বিল অফ এক্সচেঞ্জে কটা পার্টি ইনক্লুড থাকে। বিল অফ এক্সচেঞ্জে কজন পার্টি ইনক্লুড থাকে? তো চলো একে একে আমরা সেটা একটু জেনে নিই। তাহলে নেক্সট আমাদের হেডিং কি হচ্ছে, পার্টিজ ইনভলভ। কজন পার্টি থাকে? প্রথমে লিখি আমরা ড্রয়ার। ড্রয়ার আমরা কাকে বলবো? দ্য পার্টি হু ড্রজ এ বিল। ড্রয়ি কাকে বলবো? আচ্ছা, ড্রয়ি আরেকটা নাম আছে, কি জানো তো? ড্রয়ের আরেকটা নাম হচ্ছে অ্যাকসেপ্টার। কাকে বলবো? দি পার্টি হু অ্যাকসেপ্ট দ্য বিল।
আচ্ছা, 3 নম্বর আরেকটা পার্টি, সে পার্টির নাম কি? পেই। পেই কাকে বলবো? টু হুম দ্য অ্যামাউন্ট হ্যাজ টু বি পেড, অর্থাৎ যাকে তুমি অ্যামাউন্ট পে করবে। তাহলে এখানে দেখো, ড্রয়ার কি করেছিল? ড্রয়ের উপর একটা বিল ড্র করেছিল। বিল ড্র করেছিল, কত টাকার বিল ড্র করেছিল? 1,00,000 টাকার বিল ড্র করেছিল। ধরে নিচ্ছি ম্যাচুরিটি হবে মার্চ মাসে। তো যখন মার্চ মাস যখন শেষ যখন হয়ে যাবে, তখন ড্রয়ি কি করবে? ড্রয়ারকে টাকাটা পেমেন্ট করবে। তাহলে আফটার ম্যাচুরিটি, বা বলতে পারি অন ডিউ ডেট, কি করবে? ড্রয়ি পে করবে 1,00,000 টাকা। আমি ধরে নিচ্ছি করে দিয়েছে, মার্চ মাসে চলে এসছে এবং করে দিয়েছে। সেক্ষেত্রে এই ড্রয়ারও কি হয়ে যাচ্ছে? এই ড্রয়ারও কিন্তু পেই হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ড্রয়ার, এই ড্রয়ার কি সবসময় কি পেই স্ট্যাটাস কি পাবে? অ্যান্সার হচ্ছে না, সবসময় ড্রয়ার কিন্তু পেই স্ট্যাটাস পাবে না। কেন? এখনই বলছি। এই যে ড্রয়ার এন্ডোর্স যে করে দিল যে মুহূর্তে বিলটা, সেই মুহূর্তে এই বিলটা কার কাছে চলে গেল? এন্ডোর্স সির কাছে চলে গেল। অর্থাৎ ধরে নিচ্ছি আমি ওয়াই হচ্ছে এন্ডোর্স, তাহলে ওয়াই এর কাছে বিলটা আছে। এখন যখন অন ডিউ ডেট যখন আসবে, তখন কি এই যে ড্রয়ার এক্স, এ কি আর ড্রয়ি ওয়াই এর কাছে যাবে? ড্রয়ি পি এর কাছে যাবে? নিশ্চয়ই যাবে না। সেই সময় কে যাবে? সেই সময় এই যে ওয়াই, এই ওয়াই ওয়াই ড্রয় পি এর কাছে যাবে অন ডিউ ডেট। অন ডিউ ডেট যাবে পি এর কাছে। আর তখন কি করবে? তখন এই পি তখন ওয়াই কে তখন পেমেন্ট করবে অন ডিউ ডেট 1,00,000 টাকা পেমেন্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এবার বলো না, পেমেন্ট কাকে করা হচ্ছে? পেমেন্ট ওয়াই কে করা হচ্ছে। তাহলে আমরা কি বলবো এখানে? পেই কে? পেই হচ্ছে ওয়াই। শুধু কি এরকম হতে পারে? না, এরকমও নয়। এরকমও তো হতে পারে, এই যে এক্স ওয়াই এর উপর বিল ড্র করলো, এক্স চলে গেল ব্যাংকের কাছে ডিসকাউন্ট করানোর জন্য। এবার যখন ডিউ ডেট আসছে, তখন তো ব্যাংক যাবে ওয়াই এর কাছে, তখন পেই কে হবে? তখন পেই হবে ব্যাংক। কেন পেই ব্যাংক হবে? তার কারণ ওয়াই ব্যাংককে পেমেন্ট করবে, ওয়াই কিন্তু এক্স কে পেমেন্ট করবে না। তাহলে এখান থেকে একটা আমরা ক্লু পাচ্ছি। কি ক্লু পাচ্ছি? পেই তাহলে কে হচ্ছে? দেখো, যে বিলের হোল্ডার হচ্ছে, সেই কিন্তু এক প্রকার পেই হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? পেই সমান আলটিমেট হোল্ডার অফ দি বিল। বলতে কি পারি না? দেখো না, এখানে প্রথমে হোল্ডার কে ছিল? এক্স ছিল, এক্স থেকে ব্যাংকে গেল, তাহলে আলটিমেট হোল্ডার কে হলো? ব্যাংক হলো। তাহলে পেমেন্টটা তাহলে কাকে করছে? ওয়াই। ওয়াই তো পেমেন্ট ব্যাংককে করছে, তাহলে পেই কে? পেই হচ্ছে ব্যাংক। এখানে দেখো, এখানে এখানে কি হচ্ছে? এখানে এক্স থেকে ওয়াই বিল ড্র করেছিল, তাহলে বিলটা কার কাছে, কার কাছ থেকে কার কাছে গেল? তখন ড্রয়ার এক্স এর কাছে গেল। এক্স আবার কি করেছে? এক্স আবার বিলটা এন্ডোর্স করে দিয়েছে ওয়াই কে। তাহলে আলটিমেট হোল্ডার কে এখানে দিলে? ওয়াই আলটিমেট হোল্ডার। তাহলে পেমেন্ট তাহলে কাকে করা হবে? পেমেন্ট অবশ্যই ওয়াই কে করা হবে। তাহলে আমরা এখান থেকে একটা ট্রিক্স কি শিখছি? ট্রিক্স এইটাই শিখছি যে যে আলটিমেট বিলের হোল্ডার সেই হচ্ছে পেই। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ড্রয়ার পেই হতে পারে, কিন্তু এটা আলটিমেট ট্রুথ নয়, এটা হচ্ছে পার্শিয়াল ট্রুথ। আলটিমেট ট্রুথ কি? একদম ট্রুথ
যেটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা কি? সেই স্টেটমেন্টটা হলো যে কে বিলের হোল্ডার, আলটিমেট হোল্ডার, যে বিলের আলটিমেট হোল্ডার সেই হচ্ছে পেই। ঠিক আছে? এবার আসছি আমরা প্রমিসারি নোট। প্রমিসারি নোটটা কি? দেখো, প্রমিসারি নোট হচ্ছে an instrument in রাইটিং, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই লিখিত আকারে হবে। নেক্সট দেখো, it is a clear promise to pay। অর্থাৎ এখানে কি, এখানে প্রমিস করা হচ্ছে পে করার জন্য। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা ধরো তুমি 1,000 টাকা তোমাকে নিয়ে গেলে, এবং যে দোকানদারের কাছে নিয়ে গেলে সেই দোকানদার তোমাকে কিন্তু 1,000 টাকা জিনিস দিতে বাধ্য। ঠিক আছে? অনেক সময় আমরা দেখি কি, যেমন এটা আমরা দেখি বিভিন্ন দুধ কিনতে গেলে বা দই কিনতে গেলে, দেখি যে এমআরপি লেখা আছে 10 টাকা, কিন্তু দোকানদার নিচ্ছে আমাদের কাছ থেকে 11 টাকা। যদি জিজ্ঞেস করে কেন 11 টাকা নিচ্ছ, তখন দোকানদার কি বলে, আমরা এই যে ফ্রিজে রাখতে হচ্ছে তার একটা কস্ট নেই। আরে ভাই, এমআরপি তো 10 টাকা। তখন দোকানদার বলে নিলে নাও, না নিলে অন্য জায়গায় যাও। কারণ দোকানদারও জানে যে যেখানে যাবে সেখানেই 11 টাকা নেবে, 11 টাকা 12 টাকা নেবে। তাহলে এটা কি বৈধ না অবৈধ? এটা অবশ্যই অবৈধ। যদি কেউ যদি এটা নিয়ে যে আইনি লড়াই লড়ে, সে অবশ্যই কিন্তু জিতে যাবে। তার কারণটা কি? তার কারণ ওই যে তুমি 10 টাকা নিয়ে যে যাচ্ছ, তার মানে তোমাকে দোকানদার 10 টাকার বদলে 10 টাকা জিনিস দিতে বাধ্য। ঠিক আছে? 3 নম্বর, প্রমিস মাস্ট বি আনকন্ডিশনাল। এই যে প্রমিস যে করা হবে, এই প্রমিসটা কিন্তু কোনো কন্ডিশন থাকবে না। মানে এটা নয় যে দেখো তোমাকে আমি 10 টাকা দেব, কিন্তু 10 টাকায় দুধের প্যাকেটটা তখনই দেবো যদি আমি দুধের প্যাকেটটা বাইরে রাখি, কোনো যদি আমি সেটাকে ফ্রিজে না রাখি। না, এইরকম কন্ডিশন চলবে না। আমি জিনিস নেবো, ভালো জিনিস নেবো, কেন তোমার আমি পচা দুধ দিতে যাবো? তাই না? তাহলে প্রমিস কি হবে? মাস্ট বি আনকন্ডিশনাল। কোন রকম কন্ডিশন কিন্তু করা রাখা যাবে না। যে প্রমিস করছে, প্রমিসার or মেকার মাস্ট বি সাইন। অর্থাৎ প্রমিসারের কি করতে হবে না, একটা একটা সিগনেচার কিন্তু অবশ্যই এখানে থাকবে। তারপর একই, যে পেমেন্ট যেটা করা হবে, ও আমাকে 10 টাকা দুধের প্যাকেট দিয়েছে, আমি ওকে একটু বিটকয়েন দিয়ে দিলাম, একটু বাংলাদেশি নোট দিয়ে দিলাম, না এগুলো চলবে না। বা হয়তো আমেরিকান ডলার দিয়ে দিলাম, রাশিয়ার রুবেল দিয়ে দিলাম, রুবেল দিয়ে দিলাম, এগুলো করা যাবে? এগুলো করা কিন্তু যাবে না। তাহলে পেমেন্ট কি করতে হবে? পেমেন্ট মাস্ট বি ইন লিগাল কারেন্সি। লিগাল বৈধ কারেন্সিতে কিন্তু পেমেন্ট করতে হবে তোমার। তাহলে এই ছিল আমাদের কি, প্রমিসরি নোটের কিছু বৈশিষ্ট্য। এবার দেখো,
বিভিন্ন টার্ম আমরা এখন বিলে শিখব। কি কি টার্ম শিখব? অ্যাট সাইট, এই অ্যাট সাইট কথাটার মানে কি? when the bill is accepted। অ্যাকসেপ্ট কথাটা মানে কি? যখন বিল অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। আরেকটা আসি, আফটার ডেট। আফটার ডেট কথাটা মানে কি? যবে থেকে বিলটা কাটা হয়েছে। ডেট অফ ড্রয়িং বিল, যবে থেকে বিলটা কাটা। এক্সপায়ারি অর ম্যাচুরিটি, এটা কি বোঝাচ্ছে? ডিউ ডেট অফ বিল, বিলের যে ডিউ ডেট, সেই ডিউ ডেটটাকে আমরা কি বলছি? না, ম্যাচুরিটি ডেট। ঠিক আছে, তো আশা করি এতদূর তোমাদের ক্লিয়ার হয়েছে এবং তোমরা এতটা নোট করে নিয়েছো। তো তোমরা এবার একটু দেখো, আমি ভিডিওটা একটু পজ করছি, এই যাচ্ছি, এই আসছি, আবার ক্লাস শুরু করছি, যাচ্ছি কোথায়? কোথাও না, একটু জল খেতে যাচ্ছি। তো আমরা এক্সপায়ারি অর ম্যাচুরিটি ডেট সম্পর্কে শিখেছিলাম। কি না, ডিউ ডেট অফ দি বিল কে আমরা বলছি এক্সপায়ারি অর ম্যাচুরিটি অফ দি বিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডিউ ডেট অফ দি বিল যেটা আমরা বলছি, এই ডিউ ডেট অফ দি বিল বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, বা আমরা কাকেই বা বলবো ডিউ ডেট অফ দা বিল? তো আসলে সেটা একটু আমরা জেনে নিই যে আমরা ডিউ ডেট অফ দি বিল বলতে কি বোঝাবো। দেখো, ডিউ ডেট অফ দ্য বিল এটা বলতে কি বোঝাচ্ছে? ডেট মেনশন অন বিল প্লাস 3 days গ্রেস, 3 দিন গ্রেস পিরিয়ড প্লাস ডেট মেনশন অন দ্য বিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে কথাটা আমি বললাম, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেবল হয় না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কোথায় অ্যাপ্লিকেবল নয়? বাট নট অ্যাপ্লিকেবল এটা অ্যাপ্লিকেবল হবে না কোথায়? when it is expressed to be payable on demand at site, আরেকটা হচ্ছে on presentation। এই সব ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল
হবে না। এখন দেখো, আমরা বিল অ্যাট সাইট বলতে কি বুঝি? বিল অ্যাট সাইট বলতে আমরা কি বুঝি? বিল অ্যাট সাইট বলতে বোঝায়, কি বোঝায় না, নো টাইম ফর পেমেন্ট ইজ স্পেসিফাইড। আর আমরা বলতে পারি কি, পেয়েবল অন ডিম্যান্ড। তার মানে আমরা কি দেখছি, না এখানে কোনো ডিউ ডেট বলতে কোনো রকম বলা নেই যে 3 মাস পর 4 মাস পর, কিছু এরকম বলা নেই, কোনো স্পেসিফিক ডেট এখানে মেনশন করা নেই। বিল কাটা হলো, আমি তোমাকে আগে হয়তো বাই ফোন হয়তো আনঅফিসিয়ালি বলে দিলাম যে আমি এই দিন যাচ্ছি, বিলটা নিয়ে তুমি পেমেন্ট করার জন্য রেডি হও। তা আমি বিল তোমার সামনে রাখলাম, তুমি আমাকে টাকা দিয়ে দিলে, ব্যাস তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। এটা হচ্ছে বিল অ্যাট সাইট, ঠিক আছে। এরপরে আসছি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে যে বিল আফটার ডেট। পেমেন্ট ডেট মেনশন, পেমেন্টের ডেট কিন্তু স্পেসিফিক্যালি এখানে মেনশন করা থাকবে। আচ্ছা, আহ, আর কি লেখা, আর কিছু লেখার দরকার নেই, পেমেন্ট ডেট এখানে স্পেসিফিক্যালি মেনশন করা থাকবে। এখন দেখো, এরপরে আসছি আমরা বিল আফটার সাইট। একটা কি ছিল বিল অ্যাট সাইট, এবার আসছি আমরা বিল আফটার সাইট। আফটার প্রেজেন্টেশন ফর সাইট, এটা বিলের ক্ষেত্রে অবশ্য নয়, লেখো এখানে আফটার অ্যাকসেপ্টেন্স, আফটার অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে। এরপরে আমরা আসছি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে গ্রেস পিরিয়ড। এই যে আমি একটু আগে বললাম না 3 দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে, তো 3 দিনের গ্রেস পিরিয়ড বলতে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে, কোথায় গেল, এই যে ডেট মেনশন অন বিল প্লাস 3 days গ্রেস পিরিয়ড, এবং এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয় না, অন ডিমান্ড, অন অ্যাট সাইট আর অন প্রেজেন্টেশন, এই তিনটে ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় না। বিল অ্যাট সাইট সম্পর্কে আমরা জানলাম, বিল আফটার ডেট সম্পর্কেও জানলাম, আর বিল আফটার সাইট সম্পর্কেও আমরা জানলাম। এখন আমরা জানবো গ্রেস পিরিয়ড। গ্রেস পিরিয়ডটা জিনিসটা কি?
দেখো, যখনই বিল ম্যাচিওর করার ডেট আসবে, অর্থাৎ ডিউ ডেটটা যখন আসবে, সেই ডিউ ডেটের সঙ্গে 3 দিন যোগ করে আমরা গ্রেস পিরিয়ড দিই। ঠিক আছে? তাহলে আমরা কি বলছি না, গ্রেস পিরিয়ড কি, জেনারেলি এক্সট্রা 3 days, 3 দিন আমরা এক্সট্রা 3 দিন আমরা দিই। এবার এই যে 3 দিন যে এক্সট্রা যে দিচ্ছি, এই 3 দিন এক্সট্রাটা কিন্তু সব সময় কিন্তু দেওয়া হয় না। কিছু কিছু এক্সেপশন রয়েছে। কি এক্সেপশন রয়েছে আসো দেখি। এক্সেপশন, এক্সেপশনটা কি, নো গ্রেস পিরিয়ড। এক্সেপশনটা কি, নো গ্রেস পিরিয়ড। কোন সময় কোনো গ্রেস পিরিয়ড দেওয়া হয় না? যদি চেক যদি হয়, চেকের পেমেন্ট যদি হয়, তাহলে কোনো গ্রেস পিরিয়ড নেই। যদি বিল যদি অ্যাট সাইট যদি হয়, বা বলতে পারো অন অন প্রেজেন্টেশন যদি হয়, বা বলতে পারো যদি বিল অন ডিম্যান্ড যদি হয়, এসব ক্ষেত্রে কিন্তু কোনো গ্রেস পিরিয়ড হয় না। আবার কখন হতে পারে, যদি কোনো ডেট যদি মেনশন করা না থাকে, অর্থাৎ আমরা কি লিখতে পারি, নো ডেট মেনশন অন বিল, সেক্ষেত্রে কিন্তু কোনো গ্রেস পিরিয়ড থাকে না। নো ডেট মেনশনড অন বিল, যদি বিলে কোনো ডেট না দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম গ্রেস পিরিয়ড দেওয়া হয় না। তাহলে তিনটে ক্ষেত্রে গ্রেস পিরিয়ড দেওয়া হয় না, একটা চেকের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড দেওয়া হয় না, একটা বিলের ক্ষেত্রে, বিল যদি অ্যাট সাইট অন প্রেজেন্টেশন অন ডিমান্ড যদি থাকে তাহলে গ্রেস পিরিয়ড দেওয়া হয় না। আবার কখন দেওয়া হয় না, যদি বিলে যদি কোনো ডেট মেনশন না করা থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম গ্রেস পিরিয়ড দেওয়া আমার হয় না। ঠিক আছে? এরপর আসছি নেক্সট সিচুয়েশনে, হাউ টু ক্যালকুলেট ডিউ ডেট অফ দ্য বিল। একটা জায়গায় সিচুয়েশন লিখছি, আর একটা জায়গায় আমরা ডিউ ডেট লিখছি। সিচুয়েশন নাম্বার 1, when bill is made payable on specific date, যদি কোনো স্পেসিফিক ডেটে যদি বলা থাকে তাহলে কি হবে, সেই ডেটেই পেমেন্ট করতে হবে। তাহলে ডিউ ডেটটা কি, দ্যাট স্পেসিফিক ডেট ইজ ডিউ ডেট। নেক্সট, when bill is made payable at a uh, stated number of months after
ডেট, তাহলে সেক্ষেত্রে কি হবে? ডিউ ডেট কি হবে? ওই দিনটাই হবে, দ্যাট ডেট অন হুইচ দ্য টার্ম অফ দি বিল শ্যাল এক্সপায়ার। এবার ধরো ডিউ ডিউ ডেট পাবলিক হলিডে, পাবলিক হলিডেতে ডিউ ডেট হচ্ছে, তখন কি করবে? প্রিসিডিং ডেট অফ পাবলিক হলিডে, 4 নাম্বার পয়েন্ট। ডিউ অন ডিউ ডেট সাডেন হলিডে, সাডেন হলিডে হঠাৎ করে হয়ে গেল, দেন তাহলে কি হবে? নেক্সট ডে, পরবর্তী দিনটা কিন্তু আমার ডিউ ডেট হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ডিউ ডেটের কনসেপ্ট। তো মোটামুটি আমি তোমাদেরকে থিওরিটিক্যাল পার্টটা শেষ করিয়ে দিলাম। নিউমেরিক্যাল পার্ট তো বলতে পারো এক প্রকার শেষ হয়েই গেছে। তো আমাদের 13th যে ক্লাস, সেই ক্লাসটা ছিল ফুললি থিওরিটিক্যাল। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে, যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসতে কিন্তু পারে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তার আগে তোমরা এই ক্লাসটা খুব ভালো করে দেখে নাও, কারণ এর উপর ভিত্তি করে অনেক কিন্তু তোমরা এমসিকিউ পাবে। থ্যাংক ইউ। ও আর হ্যাঁ, বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? বারবার বলতে ভুলে যাই।